শুভ সকাল বন্ধুরা। আজ ৮ আগস্ট শনিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: বন্ধ হবে নিয়ম না মানা অসমের বহু মাদ্রাসা। 10টি নিয়ম না মানলে 30 দিনের মধ্যে বিহিত ব্যবস্থা নেওয়া হবে একাংশ মাদ্রাসার বিরুদ্ধে। অসম তানজিম মাদারিস ক্লৌমিয়ার বড় সিদ্ধান্ত। শরীয়ত এবং সরকারের নীতি নিয়ম পালন না করলে মাদ্রাসার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অসমের মহিলা মাদ্রাসাগুলিকে মানতে হবে 10টি নিয়ম। প্রথমত, ক্লৌমি মাদ্রাসায় প্রশাসন ছাত্রীদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। মাদ্রাসার ছাত্রীবাসে বাধ্যতামূলকভাবে স্থাপন করতে হবে সিসিটিভি ক্যামেরা। সেই সাথে মহিলা মাদ্রাসায় থাকতে হবে বাউন্ডারি ওয়াল, নৈশ প্রহরীর ব্যবস্থা। শিক্ষা দান করা পুরুষ শিক্ষক সকলের ক্ষেত্রেও তানজিম বেঁধে দিয়েছে নতুন নিয়ম। স্বামী স্ত্রী এবং শিক্ষক শিক্ষিত্রীর তত্ত্বাবধায়ক হিসাবে থাকবেন। সেই সাথে ছাত্রীদের ঘুমানোর ঘরে থাকতে হবে পালং এবং বিছনার ব্যবস্থা। মাদ্রাসার চৌহদ পরিষ্কার, সেই সাথে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা থাকতে হবে। ইতিমধ্যে 340টি মহিলা মাদ্রাসার প্রতিনিধির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়ম না মানা মাদ্রাসার বিরুদ্ধে পদক্ষেপ নেবে তানজিম বোর্ড। ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করলেও আর দিতে হবে না জরিমানা। মদ্যপান করে গাড়ি চালালে আর জরিমানা দিতে হবে না। বার হোটেল কর্তৃপক্ষই গ্রাহককে দিতে হবে পিক আপ অ্যান্ড ড্রপিংয়ের সুবিধা। সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য এই অভিনব পদক্ষেপ করল গৌহাটি মহানগরের প্রশাসন। গৌহাটি পুলিশ জানিয়েছে, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করলেও আর চালককে জরিমানা করা হবে না। যদি কোনো ব্যক্তি কোনো বার অথবা হোটেলে গিয়ে মদ্যপান করেন, তাহলে ওই হোটেল কর্তৃপক্ষকেই গ্রাহককে গড়ে ছেড়ে দিতে হবে। ইতিমধ্যে এমনই নির্দেশিকা জারি করেছে গৌহাটি মহানগরীর প্রশাসন। প্রশাসন জানিয়েছে, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য এমন পদক্ষেপ করা হয়েছে। এবার বন্যার সাহায্যের নামেও প্রতারণা। অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তার নামে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টাকা সংগ্রহ করার অভিযোগকে কেন্দ্র করে অসম পুলিশ অপরাধ অনুসন্ধান বিভাগ ব্যাপক তদন্ত শুরু করেছে। তদন্তকারী সংস্থা সন্দেহ প্রকাশ করেছে যে কিছু ব্যক্তি বন্যা সাহায্যের নামে সাধারণ মানুষের সহানুভূতির সুযোগ নিয়ে অনলাইনের মাধ্যমে টাকা সংগ্রহ করছে। অসম পুলিশের সূত্র অনুযায়ী বর্তমান সাইবার সেল এমন 50টি সন্দেহজনক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিরীক্ষণ করেছে। এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে বিভিন্ন ইউপিআই আইডি, কিউআর কোড এবং অনলাইন পেমেন্টের মাধ্যমে প্রচার করে বন্যার সাহায্যের নামে বেআইনি টাকা সংগ্রহ করা হচ্ছে। সিআইডির তদন্তকারীরা জানিয়েছেন, এই সন্দেহজনক অ্যাকাউন্টগুলির সঙ্গে জড়িত সকল ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন এবং ডিজিটাল পেমেন্টের তথ্য তীক্ষ্ণভাবে পরীক্ষা করা হচ্ছে। কে কেমন টাকা সংগ্রহ করেছে, সেই ধন প্রকৃত বানপীড়িত মানুষদের হাতে পৌঁছাচ্ছে কিনা তা পরীক্ষা করে দেখছে সিআইডির তদন্তকারীরা। অসমের বানপীড়িত পরিবারসমূহের সংস্থাপনের জন্য এবার উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করলেন বলিউড অভিনেতা সালমান খান। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সালমান খানের স্বেচ্ছাসেবী সংস্থা গ্লোবাল 6কে সহযোগিতা করে বন্যায় গৃহহীন হওয়া পরিবারদের জন্য 500টি অর্ধস্থায়ী গড় নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সালমান খানের সমাজসেবামূলক সংস্থা বিং হিউম্যান এর আগেও বন্যা পীড়িত অঞ্চলসমূহে খাদ্য, অত্যাবশ্যকীয় সামগ্রী এবং অন্যান্য সাহায্য দিয়েছে। এবার সাহায্যের অভিযান দ্বিতীয় পর্যায়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে স্থায়ীভাবে পুনর্সংস্থাপন করার উপর গুরুত্ব আরোপ করেছে সালমান খানের বিং হিউম্যান। প্রতিবেদন অনুসারে অসমে বান প্রভাবিত অঞ্চলের অন্যতম শিবসাগর জেলায় নেপালিকুটি গাঁয়ে বর্তমানে প্রায় 220টি অর্ধস্থায়ী গড় নির্মাণ সম্পন্ন হয়েছে। এই গড়সমূহ বাঁশ এবং টিনের চাল ব্যবহার করে নির্মাণ করা হয়েছে। এবার পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বড় সুখবর। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্যতম চর্চিত প্রকল্প অন্নপূর্ণা যোজনা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগামী মাস থেকে রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার যতদিন থাকবে
প্রতি মাসের ঠিক দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পৌঁছে যাবে। শুভেন্দু জানিয়েছেন যে আগামী ১৭ আগস্ট থেকে প্রথম দফায় তালিকাভুক্ত যোগ্য মহিলারা সরাসরি নিজ নিজ অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাওয়া শুরু করবেন। মুখ্যমন্ত্রী জানান, অন্নপূর্ণা যোজনায় আবেদন গ্রহণের নির্ধারিত সময়সীমা ছিল গত ৩১ জুলাই। সেই সময়ের মধ্যে সে রাজ্যে অভাবনীয় সাড়া পাওয়া গেছে এবং প্রায় ২,১৬,০০,০০০ আবেদনপত্র জমা পড়েছে। অসমে বন্যার জল কিছুটা কমতে শুরু করলেও দুর্গত মানুষদের দুর্ভোগ এখনও কাটেনি। বন্যার ভয়াবহতার পর এখন নতুন নতুন সমস্যার মুখোমুখি হচ্ছেন ক্ষতিগ্রস্তরা। অনেক পরিবার বাড়িতে ফিরলেও তাদের স্বপ্নের ঘর এখন কাদায় ভরে রয়েছে, যারা স্বাভাবিক জীবনে ফিরতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে টানা ভারী বৃষ্টির ফলে নদ নদীর জলস্তর আবার বেড়ে যাওয়ায় নতুন করে বহু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। জলের দ্রুত বৃদ্ধি রাজ্য জুড়ে আতঙ্কের সৃষ্টি করছে। এদিকে গত ২ দিনে আরও ৬ জনের মৃত্যু হওয়ায় চলতি বছরে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫। একই সঙ্গে ১৪টি জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এখনও পর্যন্ত প্রায় ১.৫ লক্ষেরও বেশি। বন্যা পরিস্থিতি পর্যালোচনা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেছেন। অসমে বন্যা ত্রাণে রাস্তায় নেমে অর্থ সংগ্রহে নিষেধাজ্ঞা চাপাল সরকার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, রাস্তায় ঘুরে ট্রাফিক পয়েন্টে অথবা অন্যান্য জনবহুল স্থানে দাঁড়িয়ে ত্রাণের নামে অর্থ সংগ্রহ করলে সংশ্লিষ্ট ব্যক্তি অথবা সংগঠনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনো ব্যক্তি অথবা সংগঠনকে রাস্তায় দাঁড়িয়ে দান বাক্স নিয়ে দাঁড়ানো কিংবা কিউআর কোড প্রদর্শন করে পথচারী ও যানবাহন চালকদের কাছ থেকে অর্থ সংগ্রহের অনুমতি দেওয়া হবে না। কড়া পদক্ষেপ করবে পুলিশ। হিমন্তের মতে প্রথমে যখন এভাবে টাকা তোলা হয়েছে, মানুষ নিজের উদ্যোগে সাহায্য করেছেন, তখন আপত্তি করা হয়নি, কারণ তখন সরকার সর্বত্র পৌঁছাতে পারেনি। কিন্তু এখন সরকার সব বন্যা দুর্গত এলাকায় পৌঁছে গেছে। তাই এবার থেকে সাহায্য শুধু সরকার স্বীকৃত মাধ্যমেই করতে হবে। নিট আন্দোলনের পর এবার কি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি? প্রথম আন্দোলনে সাফল্য এসেছে, এবার কি সরাসরি রাজনীতিতে নামছে ককরোচ জনতা পার্টি? দলের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য মহারাষ্ট্রে শুরু হয়েছে ককরোচদের দলীয় বৈঠক। 2 দিন ধরে ছত্রপতি সম্ভাজিনগর এলাকায় বসেছেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সহ দলের একজাক নেতা। সেখান থেকেই ককরোচদের ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু ইঙ্গিত দেন দীপকে। উদ্দেশ্য ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, শিক্ষা ব্যবস্থার সংস্কার, প্রশ্ন ফাঁসের জেরে আত্মঘাতী পড়ুয়াদের পরিবারের জন্য আর্থিক সাহায্য আদায়। সেই উদ্দেশ্য সাধিত হয়েছে। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার পড়ুয়াদের আন্দোলনকে স্বীকৃতি দিয়ে তাদের সব দাবি মেনে নিয়েছে। ধর্মেন্দ্র ইস্তফা দেওয়ার পর অভিজিৎ জানিয়েছেন, আপাতত একটা জিনিসই তার মাথায় কাজ করছে, বাড়ি গিয়ে ঘুমাতে হবে, তার পরিবারের সঙ্গে দেখা করতে হবে। 2 মাস থেকে বাড়ির বাইরে, একটু বিশ্রাম চাই। তার মনে হয় যেটা ঘটেছে সেটা তাদের জন্য সত্যি গর্বের, সত্যি খুশি হওয়ার মতো মুহূর্ত। রাজনীতিতে যোগদান নিয়ে সেই সময় স্পষ্ট করে কিছু জানাননি অভিজিৎ। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 8 আগস্ট শনিবার বরাক উপত্যকার 3 জেলায় গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস।
এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।